ওয়েভ ফাংশন, বর্ন ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এখানে একটা জিনিস বুঝতে হবে, ওয়েভ ফাংশনটা আমরা ডিফাইন করি হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে। আর শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে একটা রিয়েল এন্ড ইমাজিনারি দুইটা পার্ট থাকবে, দুইটাই হতে পারে। আর এইটার যখন আমরা মডুলাস বের করি তখন শ্রোডিঞ্জার ইকুয়েশনে যে মডুলাসটা আমরা বের করতেছি, এই মডুলাসটা তখন আর কোনো ইমাজিনারি পার্ট থাকে না, সেটার ভিতরে শুধুমাত্র রিয়েল পার্টটা থাকে। এবং এই যে ফাংশনটা বের করা হচ্ছে ইমাজিনারি ফাংশন থেকে, তো সেইখান থেকে এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। মানে একটা ইলেকট্রন সেটা কি থাকবে কিনা কোনো একটা পার্টিকুলার পজিশনে সেটা বের করতে পারবো এই প্রবাবিলিটি ফাংশন দিয়ে। এবং ওয়েভ ফাংশন তো আরেকটা সেটা সামনের দিকে বুঝতে পারবো। এখন এই ওয়েভ ফাংশন বা শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটার কিছু প্রপার্টিজ আছে, ওয়েভ ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো একটু বুঝে তারপর সামনের দিনে এইগুলোর ডেরিভেশন বের করতে পারবো। প্রপার্টিজ না জানলে সেটা পসিবল না। আচ্ছা, প্রপার্টিজ কি? ওয়েভ ফাংশন সেটা হচ্ছে সব জায়গায় ফাইনাইট হতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে সব জায়গায় ফাইনাইট হতে হবে। আচ্ছা, যদি ফাইনাইট না হয়, মানে এই সাই যেটা, অর্থাৎ ওয়েভ ফাংশনকে আমরা সাই দিয়ে বলতেছি, তো এই সাই যদি এটা ইনফাইনাইট হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তার মানে হচ্ছে এইটাকে যখন আমরা স্কোয়ার করে দিব, মানে প্রবাবিলিটি ফাংশন যখন বের করতে যাব তখন অবশ্যই ইনফাইনাইট কে যখন আমরা স্কোয়ার করে দিব তখন ইনফাইনিটি ভ্যালুই আসবে, তাই না? অর্থাৎ অসীম একটা ভ্যালু আসবে। এখন কোনো একটা জায়গায় অসীম ভ্যালু মানে কি? ওই পজিশনে, ওই পজিশনে ওই পার্টিকেলকে খুঁজে পাওয়া। কারণ আমরা তো এখানে সাই বলতেছি কাকে? সাই বলতেছি একটা পার্টিকেলের ওয়েভ ফাংশন। এবং সাই স্কোয়ার সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পজিশনে ওই পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। মনে করো আমি একটা জায়গায় একটা বক্সের ভিতরে খোঁজার চেষ্টা করতেছি যে এটা একটা 3 ডাইমেনশনাল বক্স। এই বক্সের ভিতরে আমি একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি, এবং সেই জায়গায় ওই পার্টিকেলকে যে আমি খুঁজে পাবো সেটা খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটিটা, সম্ভাবনা, সেই সম্ভাবনাটাই আমি এটাতে নির্ণয় করি। এখন আমার যদি সাইয়ের ভ্যালুটাই হয় আমার সাইয়ের ভ্যালুটা ইনফিনিটি হয়, তাহলে সাই মানে প্রবাবিলিটি ফাংশনের ভ্যালুটাও তো আমার ইনফিনিটি হবে। আচ্ছা, তো তার মানে কি? ইনফাইনিট লার্জ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেলস এট দ্যাট পয়েন্ট। তার মানে হচ্ছে ওই কোনো একটা পজিশনে ওই পার্টিকেলকে বা ওই বস্তুকে খুঁজে পাওয়ার সম্ভাবনা হবে অসীম। এবং এই খুঁজে পাওয়ার এই সম্ভাবনা, অসীম সম্ভাবনা, এটা একটা রুলসকে ভায়োলেট করে। কোন রুলটা? সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের ভিতরে কি ছিল? যে হয় আমরা কারেক্টলি মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবো, না হয় কারেক্টলি পজিশন ক্যালকুলেট করতে পারবো। কোনোটা একসাথে ক্যালকুলেট করতে পারবো না, দুইটা একসাথে ক্যালকুলেট করা যায় না। কিন্তু ঠিক সেই জায়গাটাতেই আলটিমেটলি যেটা হচ্ছে আমরা এই মাত্রই যেটা দেখলাম, যদি ওয়েভ ফাংশনের ভ্যালুটা ইনফাইনিটি হয় তাহলে হচ্ছে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা ইনফিনিটি হবে। তো সেটা তো আসলে আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে। তার মানে অবশ্যই এটা ফাইনাইট হতে হবে ওয়েভ ফাংশনের ভ্যালুটা। তারপরে আরেকটা যেটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে। কেন এটা সিঙ্গেল? মানে যে কোনো একটা পজিশনে, ধরলাম যে কোনো একটা পজিশনে এই সাইয়ের ভ্যালু হতে হবে সিঙ্গেল ভ্যালু। সিঙ্গেল ভ্যালু বলতে হয় তার ভ্যালু 2, না হয় তার ভ্যালু 2.3, যে কোনো একটা ফিক্সড ভ্যালু থাকতে হবে। একের বেশি ভ্যালু থাকা যাবে না, যে 2 অথবা 3 অথবা 4 এরকম, মানে জাস্ট কথার কথা বললাম ভ্যালুগুলো, এরকম কোনো ভ্যালু হওয়া যাবে না। আচ্ছা, একের বেশি ভ্যালু যদি কোনো একটা পার্টিকুলার পজিশনে সাইয়ের থাকে, মানে ওয়েভ ফাংশনের থাকে, তাহলে সেটা কি সমস্যা করবে? সমস্যাটা হচ্ছে সাইয়ের ভ্যালু যদি 2টা হয় তাহলে হচ্ছে প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু কত হবে? অবশ্যই একের বেশি হবে। একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে। মানে যদি একের বেশি হয় তাহলে একের বেশি ভ্যালু আসবে, প্রবাবিলিটির ভ্যালু। আচ্ছা, কোনো একটা পজিশনে আমি আমার একটা পার্টিকুলার প্রবাবিলিটি খুঁজতে যাচ্ছি, এবং ওই জায়গায় খুঁজে পাওয়ার প্রবাবিলিটি একের বেশি। মানে প্রবাবিলিটি হচ্ছে, একবার বলতেছি আচ্ছা ওই পজিশনে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 20%, আবার আরেকটু পরে বলতেছি না ওইখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 30%, আরেকবার বলতেছি 40%। ইজ ইট পসিবল? এটা পসিবল না, এটা রিডিকুলাস একটা কথা হয়ে যায়, মানে পুরোপুরি লজিকলেস একটা কথা হয়ে যায় যে একই জায়গায় একটা পার্টিকুলার থাকার প্রবাবিলিটি সবসময় কনস্ট্যান্টই থাকবে। এটা কোনো সময় একের বেশি প্রবাবিলিটি, মানে একটা পার্টিকুলার পয়েন্টের বেশি প্রবাবিলিটি এখানে হতে পারে না। এটা রিডিকুলাস একটা বিষয়। লাস্টলি তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে।
ফার্স্ট ডেরিভেটিভটা অর্থাৎ এই যে এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এবং জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এইগুলো হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে এবং এই যে সাই যেটা অর্থাৎ ওয়েভ ফাংশন সেটাকেও কন্টিনিউয়াস হতে হবে। লাস্টলি আরেকটা যেটা হচ্ছে নরমালাইজেবল। তো নরমালাইজেবল থেকে হচ্ছে আমরা ডেরিভেশনের ভিতরে একটা পার্ট আছে নরমালাইজেবল প্রপার্টির ব্যবহার, সেটা ডেরিভেশনের টাইমেই দেখবো নরমালাইজেবল কি জিনিস। এখন শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি জিনিস? এতক্ষণ আমরা যে ওয়েভ ফাংশন নিয়ে কথা বলতেছিলাম সেটাই মূলত শ্রোডিঞ্জার ইকুয়েশন। দ্য ইকুয়েশন হুইচ ক্যান ডেসক্রাইব দ্য ওয়েভ লাইক বিহেভিয়ার অফ আ কোয়ান্টাম পার্টিকেল ইজ কল্ড দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। মানে যেই ইকুয়েশনটা এই ওয়েভের মতো যে বিহেভিয়ার, মানে আমাদের প্রত্যেকটা কোয়ান্টাম পার্টিকেলের তো দুইটা করে বিহেভিয়ার থাকবে, একটা হচ্ছে ওয়েভ লাইক বিহেভিয়ার আর একটা পার্টিকেল টাইপ বিহেভিয়ার। তো এই ওয়েভ লাইক বিহেভিয়ার মানে তরঙ্গের মতো যে ধর্মটা আছে, সেই ধর্মটা যেই ইকুয়েশন দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি সেটাকেই বলতেছি আমরা ওয়েভ ইকুয়েশন, আর ওই ওয়েভ ইকুয়েশনটাকেই আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন বলতে পারি। আচ্ছা, তো দ্য রোল অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, দ্য রোল The role of Schrodinger equation in quantum mechanics is analogous to the Newton law of classical mechanics. আচ্ছা, আমরা তো দুইটা ফিজিক্সের মধ্যে ডিফারেন্সিয়েট করতেছি, একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর একটা ক্লাসিক্যাল মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা যেখানে হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, ক্লাসিক্যাল ফিজিক্সে ঠিক সেই জায়গায় নিউটন ল ব্যবহার হয়। এটাই the Schrodinger equation is a differential equation. এখন Schrodinger equationটা কি রকমের দেখতে? Schrodinger equationটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা ডিপেন্ড করে টাইমের উপরে and all the spatial coordinate। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা হচ্ছে টাইমের উপরে ডিপেন্ড করবে, কোঅর্ডিনেটের উপরে ডিপেন্ড করবে, যেটা ওই কোয়ান্টাম সিস্টেমকে ডিফাইন করার জন্য বা ডেসক্রাইব করার জন্য খুবই বেশি জরুরি। তো যেটা দেখতে হয় এরকমের, আমরা জাস্ট একটু একবার দেখার জন্য, সাই অফ এক্স কমা টি ইজ ইকুয়াল টু এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তো এখন আমরা ফার্দার এটার হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট আর একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা থেকে পরবর্তীতে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ডেরিভেশন আসবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা আগে লিখি, ওয়েভ সাই অফ এক্স কমা টি। আচ্ছা, ব্ল্যাকে লিখি, ব্ল্যাক ফাংশন দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের একদম জেনারেল ফর্ম, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, তো সেইখান থেকে হচ্ছে আমরা এই ফার্দার আরেকটা জিনিস লেখা যায় এখান থেকে, সাই অফ এক্স কমা টি is equal to x comma t is equal to psi of x, psi of x into e to the power minus j into et divided by h cut। আচ্ছা, জাস্ট এখান থেকে একটু লিখলাম, সেটা হচ্ছে খুব একটা বেশি মানে না, ওই যে আমরা এর কিছু ফর্মুলা এর আগের পার্টে দেখে আসছিলাম, যেটা হচ্ছে এইচ কাটের সাথে ওমেগার যে রিলেশন, ওইখান থেকে এটা নিয়ে আসা যায় এই পার্টটুকু। আচ্ছা, তো ফার্দার দেখতে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমত হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ডেরিভেশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা জিনিস জানি কি, কোনো একটা বস্তুর টোটাল যে এনার্জি সেটার ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন কাইনেটিক এনার্জির যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা এইভাবে লিখতে পারি, পি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এম। আরেকটা যেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা আমাদের ফার্স্ট ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমরা একটা ইকুয়েশন, আমরা কিছু ইকুয়েশন সম্পর্কে জানি, সেই ইকুয়েশনগুলো আমরা আগে লিখে রাখি। পি ইজ ইকুয়াল টু এইচ কাট ইন্টু কে, P is equal to h cut into k। আরেকটা যেটা ইকুয়েশন সম্পর্কে জানি, E is equal to h cut omega, E is equal to h cut omega। আচ্ছা, এই দুটো ইকুয়েশন আমাদের এই ডেরিভেশনের টাইমে লাগবে।
এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সাই অফ এক্স কমা টি যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা সম্পর্কে জানি কি, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি মাইনাস কে অফ এক্স। তখন আমরা যদি এখানে সামনে আমাদের এই মাইনাসটাকে কমন নিয়ে আসি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি জে ইন্টু কে এক্স মাইনাস ওমেগা টি, এভাবে লেখা যায়। এখন হচ্ছে আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে, ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু, তখন কি আসে, যেহেতু এখানে এক্সপোনেনশিয়াল ভ্যালু আছে তাহলে হচ্ছে পুরোটা সেম থাকবে, এ ইন্টু ই টু দি পাওয়ার জে কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি। এখন এই পুরোটাকে তো আমরা এক্স ধরে তারপরে ক্যালকুলেশনটা করছি, কিন্তু এটা তো এক্স্যাক্টলি এক্স না, তো এরপরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তখন কি আসে, তখন আসে হচ্ছে জাস্ট এই পুরোটুকু থাকবে না, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে একটা জিনিস যদি বলি, এই অংশটুকু তো আর টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যাচ্ছে না, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যাবে জাস্ট হচ্ছে এই অংশটা যার ভিতরে এই যে টি আছে এই পার্টটুকু আর সামনে জে আছে এই পার্টটুকু। তাহলে হচ্ছে এইখানে আমাদের কি আসে লাস্টলি, সেখান থেকে আমরা লিখতে পারি মাইনাস জে ইন্টু ওমেগা, সেটা আসে। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস জে ওমেগা, আর এই অংশটা কে ছিল, এই অংশটা ছিল হচ্ছে আমাদের এই যে সাই এর যে ফাংশনটা ছিল সেটা, সাই এর যে ফাংশনটা ছিল সেটার সাথে সিমিলারিটি আছে। এই যে এখান থেকে আমরা যেটা লিখছিলাম যে সাই অফ এক্স, তো এই ভ্যালুটাই আমরা এখানে পুট করলাম, তাহলে হচ্ছে এখানে আমরা সাই লিখলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের এটা 2 নং ইকুয়েশন আসলো। আচ্ছা, এখন অলরেডি আমরা একটা ইকুয়েশন সম্পর্কে জানি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা। এখন ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে হবে ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস জে ইন্টু এই ওমেগার জায়গায় এখান থেকে যদি আমরা ওমেগার ভ্যালুটা বের করি, সেটা হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে এইচ কাট, তাহলে এখানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ই ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু হচ্ছে সাই ইন্টু সাই। আচ্ছা, তো এই পার্টটুকু যখন আসে তখন এখান থেকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এইচ কাট এই পাশে হচ্ছে ডেল সাই ডেল টি আছে আমার কাছে বাম পাশে ডেল সাই ডেল টি আছে, আবার এইচ কাট এই নিচে থেকে এই পাশে নিয়ে আসলাম, এইচ কাট নিচে থেকে এই পাশে নিয়ে আসলাম, এরপরে উপর থেকে এই পাশ থেকে এইখানে আসলো কি 1 ডিভাইডেড বাই মাইনাস জে সমান সমান সাই, 1 ডিভাইডেড বাই মাইনাস জে সমান সমান সাই লেখা যায়। আচ্ছা, এই পার্টটুকুকে ফার্দার একটু ভালোভাবে লিখি, যেটা হচ্ছে এই যে মাইনাস 1 বাই জে, সেটা আসলে কিভাবে আসে, এই 1 বাই জে এর ভ্যালুটা কি, 1 বাই জে এর ভ্যালু আর সামনে একটা মাইনাস আছে, সেইখান থেকে আমরা লিখতে পারি জাস্ট জে। এটা হচ্ছে আমাদের ওই যে কমপ্লেক্স নাম্বারের একদম বেসিক একটা প্রিন্সিপাল, সেখান থেকে আসে। তো জে, তারপরে হচ্ছে এইচ কাট, তারপরে ডেল সাই ডেল টি সমান সমান সাই, এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন আসলো সমান সমান সাই না, এখানে আবার ই ছিল, হ্যাঁ ই কে মিসিং গেছে, এই যে ই ছিল ইটা সহ লিখলে এখান থেকে আসলো, এটা আমাদের হচ্ছে 3 নং ইকুয়েশন। এখন আমরা ফার্দার আরেকটু আরো যেতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই যে ডেল সাই ডেল এক্স, এখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসে, আগে আমরা হচ্ছে সাই এর ফাংশনটা একবার লিখে নিলে বেটার হয়। তো সাই এর ফাংশনটা ছিল হচ্ছে সাই অফ এক্স কমা টি সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার জে কে এক্স মাইনাস ওমেগা টি। এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে পুরোটা সেম ভাবে থাকবে জে অফ কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু, এরপরে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে কারণ এই পুরোটাকে আমি এক্স অ্যাজিউম করে নিয়েছিলাম কিন্তু পুরোটা এক্স না, তখন কি আসে, তখন আসে হচ্ছে জে ইন্টু কে, এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করলে তখন আসে জে ইন্টু কে। তাহলে এই অংশটাকে কি আবার আমরা ওই সাই বলতে পারি, এই যে এই অংশটাকে আবার আমরা সাই বলতে পারি, তাহলে এই অংশটাকে সাই বললে তাহলে বাকি অংশটাকে আমরা তাহলে কিভাবে লিখবো, জে কে ইন্টু সাই, জে কে ইন্টু সাই, এইভাবে আমরা লিখতে পারলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে একটু আগে লেখা ছিল শুরুর দিকে এইচ কাট ইন্টু কে। আচ্ছা, এইচ কাট ইন্টু কে যদি লিখি তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, ডেল সাই ডেল এক্স
ডেল সাই ডেল এক্স ইজ ইকুয়াল টু জে ইন্টু এইখান থেকে আমরা কে এর ভ্যালুটা নিব পি ডিভাইডেড বাই এইচ কাট। তাহলে এখানে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু সাই। আচ্ছা, তো ফার্দার এখান থেকে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই জে ডেল সাই ডেল এক্স এইচ কাট ইজ ইকুয়াল টু পি ইন্টু সাই। আচ্ছা, এখন 1 ডিভাইডেড বাই জে মানে হচ্ছে মাইনাস জে। এটা হচ্ছে বেসিক কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল আর কি। তো এখান থেকে লেখা যায় মাইনাস জে, তারপর এইচ কাট, তারপর হচ্ছে ডেল সাই, তারপর ডেল এক্স ইজ ইকুয়াল টু পি ইন্টু সাই। এখন আমরা উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দেই, উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করে দেই পি স্কোয়ার তারপর হচ্ছে সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস জে এইচ কাট ডেল সাই ডেল এক্স, প্রত্যেকটার উপর স্কোয়ার চলে যাবে। এখন একটা জিনিস ছিল যে নরমালাইজেবল নামে একটা প্রপার্টি ছিল ওয়েভ ফাংশনের। নরমালাইজেবলের একটা ভালো জিনিস হচ্ছে মানে একটা জিনিস সেটা হচ্ছে যে এই স্কোয়ার করে দিলে সেটার ভ্যালুটা আসে হচ্ছে 1, এই টাইপের একটা প্রপার্টি ছিল। সো আমরা মেইন কথা হচ্ছে যদি আমরা একটা ইলেকট্রন নরমালাইজেবলটা ঠিক এখানে এক্স্যাক্টলি ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট দেখায় না। এই সাই স্কোয়ারের যে ভ্যালুটা প্রবাবিলিটির যে ভ্যালু, এটা তো মানে ওয়েভ ফাংশনের স্কোয়ার করে দিলে সেটা হয়ে যায় হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশনের ভ্যালুটা কত হবে, আমরা ধরে নিচ্ছি কোনো একটা জায়গায় পার্টিকেল আছে, তাহলে তার প্রবাবিলিটি সর্বোচ্চ কত হতে পারে 9 এর কনসেপ্ট মতে সেই প্রবাবিলিটি সর্বোচ্চ হতে পারে 1। তাহলে আমরা এটাকে 1 ধরে নিই, কারণ আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ ওইখানে পার্টিকেলটা আছে। তাহলে আলটিমেটলি এখানে যদি সাই স্কয়ারের ভ্যালুটা বলি তাহলে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে পি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে যেহেতু মাইনাস জে এর উপরেও একটা স্কয়ার আছে, সেইখান থেকে ভ্যালুটা কত আসবে মাইনাস জে এর উপরে স্কয়ার ভ্যালু থেকে আসে হচ্ছে সেখান থেকে কত আসে মাইনাস জে এর উপর স্কয়ার করলে সেখান থেকে আসবে হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল 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 স্কোয়ার ইন্টু হচ্ছে সাই। সেকেন্ড ডেরিভেটিভ আসে এইভাবে লেখা যায়। আচ্ছা, সো ফার্দার আমরা যদি এই পার্টটুকুকে আরো, এখন এই পার্টটুকু আমাদের কাছে থাকলো। এখন আমরা ওই যে আমাদের টোটাল ইকুয়েশনে যে পার্টটুকু আমরা লিখছিলাম E ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m প্লাস হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, এইখানে উভয় পক্ষকে আমরা সাই দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে আমাদের আসে কি পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m প্লাস ভি মাল্টিপ্লাইড বাই সাই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন ই ইন্টু সাই এরকম কোনো ভ্যালু আমরা লিখে আসছি? হ্যাঁ, এই যে আমাদের 3 নং ইকুয়েশনে ই ইন্টু সাই নামে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে জে ইন্টু এইচ কাট ডেল সাই ডেল টি। সেটাই আমরা এখানে লিখবো জে ইন্টু এইচ কাট ডেল সাই ডেল টি। আবার এই পাশে হচ্ছে আমাদের পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আচ্ছা, পি স্কোয়ারের ভ্যালুটা কোথা থেকে পাই? এই যে এইখান থেকে পি স্কোয়ারের ভ্যালুটা আছে। পি স্কোয়ারের ভ্যালুটা কত? মাইনাস এইচ কাট স্কোয়ার তারপরে হচ্ছে ডেল ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এম প্লাস ভি একটা ভ্যালু আছে আলাদা, তারপরে বাইরে সাই আছে। আচ্ছা, জাস্ট এতটুকু রিঅ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে গেলেই আমরা টাইম ডিপেন্ডেন্স শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পাবো। জে ইন্টু এইচ কাট তারপরে হচ্ছে আমাদের ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এম লেখা যায়। তার সাথে হচ্ছে আচ্ছা এই অংশটা বলতে কি বোঝাচ্ছি, এই যে এই অংশটা হচ্ছে একটা সেকেন্ড ডেরিভেটিভ আছে না, তো সেকেন্ড ডেরিভেটিভকে আমরা জাস্ট এইভাবে লিখবো। সেকেন্ড ডেরিভেটিভকে আমরা এইভাবে লেখা হচ্ছে জাস্ট, আর নতুন কোনো কিছু না। সেকেন্ড ডেরিভেটিভকে এই পাশে এটাকে লিখে তার সাথে হচ্ছে ভি কে রেখে বাইরে হচ্ছে আমাদের যে সাইটা ছিল সাইটা বাইরেই থাকলো। সো দিস ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওকে, এখন আমাদের যেহেতু টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা করে ফেলছি, তো এটার সাথেই সিমিলারলি আরো হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন।
তো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সাথে মানে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন করে এসে তারপরে হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন করতে হবে, আলাদাভাবে করা যাবে না। এখন আমরা ইতিমধ্যে যেটা জানি যে আমাদের সাই অফ এক্স কমা টি, সাই অফ এক্স কমা টি, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, সাই অফ এক্স একটা ফাংশন, সাই অফ টি একটা ফাংশন, সাই অফ টি না, ওইটা হচ্ছে এফ অফ টি, মানে এখানে হচ্ছে দুইটা ফাংশন থাকে, এটা হচ্ছে টি এর ফাংশন, টাইমের ফাংশন, একটা হচ্ছে এক্স এর ফাংশন আর এটা টাইমের ফাংশন। এখন আমরা এটাকে কি করব, সাবস্টিটিউট ইন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা আমরা অলরেডি দেখে আসছি, এই যে আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা এই ভ্যালুটা পুট করব। কিভাবে পুট করতে পারি, আমাদের সাই কোথায় কোথায় আছে সেইখানে হচ্ছে আমাদের বেসিক্যালি একটু নরমালি বলি কিভাবে এই জিনিসটা হবে বোঝা যাবে। এই যে আমাদের সাই আছে এইখানে, আমাদের এইখানে একটা সাই আছে, এই দুই জায়গায় যে সাই আছে সেই দুই জায়গায় আমাদের যে সাইগুলো, সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে সাই এর জায়গায় আমরা এই ভ্যালুটা লিখবো। আচ্ছা, তো এই ভ্যালুটা কিভাবে লেখা যায় একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জে ইন্টু এইচ কাট, তারপরে হচ্ছে ছিল কি ডেল ডেল টি অফ সাই। তো এখানে ডেল টি অফ সাই এর জায়গায় আমরা দুইটা জিনিস লিখবো যেটা বলছিলাম, একটা হচ্ছে সাই অফ এক্স, আচ্ছা একটু ডিটেল লিখলে বেটার বোঝা যাবে, জে এইচ কাট ডেল টি, সাই এর জায়গায় লিখতেছি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেল সাই অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m, তারপর সেকেন্ড ডেরিভেটিভের সাথে ছিল পটেনশিয়াল এনার্জি, তার সাথে বাইরে ছিল হচ্ছে আমাদের সাই। এখন ওই সাই এর জায়গায় হচ্ছে আমরা সাই অফ এক্স লিখতেছি আর এটা হচ্ছে এফ অফ টি লিখতেছি। আচ্ছা, এখন এই লাইনটাকেই যদি একটু ভেঙে লিখি, যেমন হচ্ছে আমাদের এখানে ডেল টি আছে, ডেল টি দিয়ে তো অবশ্যই ডেল মানে সাই এক্স ডেরিভেটিভ হবে না, তাহলে সাই এক্সটাকে আমরা এইখানে বের করে নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে ডেল টি অফ এফ অফ টি লেখা যায়, আচ্ছা তারপরে আমরা ভিতরে গেলে এখানে যেটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এম, এরপরে এখানে এফ অফ টি আছে বাইরে, সেটা গুণ আকারে ছিল, তো এফ অফ টি কে এফ অফ টির সাথে রাখলাম। আর এখানে যে সেকেন্ড ডেরিভেটিভটা ছিল, সেকেন্ড ডেরিভেটিভটা আমরা ঠিক কোন জায়গা থেকে লিখছিলাম, সেকেন্ড ডেরিভেটিভটা লিখছিলাম হচ্ছে ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ। তো এখানে এক্স এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভের ভিতরে তো অবশ্যই এফ অফ টি আসবে না, সে কোনটা আসবে সেটা হচ্ছে এই যে সাই অফ এক্স আসবে। তো সেই সাই অফ এক্স কে এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভের সাথে লিখলাম, সাই অফ এক্স আসে। এরপরে যেটা হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন, আমাদের ওই যে পটেনশিয়াল এনার্জি আছে তার সাথে হচ্ছে সাই অফ এক্স এবং তার সাথে আমাদের এফ অফ টি আসবে। এখন আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলে যখন যাচ্ছি তখন আলটিমেটলি আমরা এখানে যেটা লিখতে পারবো জে ইন্টু এইচ কাট, তারপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ অফ টি, 1 ডিভাইডেড বাই এফ অফ টি, তারপরে আচ্ছা এই জিনিসটা হচ্ছে ঠিক 1 ডিভাইডেড বাই এফ অফ টি না লিখে একটু জাস্ট ভেঙে বুঝাই, জে তারপরে হচ্ছে এইচ কাট, এতটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, এখানে জে এইচ কাট ঠিকভাবেই আছে, যেভাবে ছিল সেভাবে আছে। এখন আমরা এক পাশে চেষ্টা করতেছি টি এর ফাংশন গুলো এক পাশে নিয়ে আসা এবং এক্স যেখানে আছে এক্স গুলোকে এক পাশে নিয়ে আসা, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, টি গুলোকে এক পাশে নিয়ে আসবো। এখন কোন কোন জায়গায় আমাদের এক্স এক জায়গায় আছে, টি গুলো এক পাশে আছে, সেই মানে টি গুলো কোথায় আছে এবং এক্স গুলো কোথায় আছে, আমাদের এইখানে একটা এফ অফ টি আছে, এখানে আমাদের একটা এফ অফ টি আছে। এই দুইটা এফ অফ টি কে যদি আমরা কমন নেই, ওই পাশে থেকে যদি আমরা কমন নেই, যেহেতু যোগ আছে তাহলে কমন নিতে পারবো, তো যদি আমরা কমন নিয়ে বাম পাশে নিয়ে এসে আমরা ভাগ করে দিব, ওই পাশে যেহেতু গুণ আকারে আছে তাহলে এখানে আমরা হচ্ছে ভাগ, জাস্ট ওই পাশ থেকে এফ অফ টি কে কমন নিয়ে এফ অফ টি কে এই পাশে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এই পাশে আর এফ অফ টি এর ফাংশন ছিল ডেল টি অফ এফ অফ টি, শেষ। এই পাশে আমার হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবলে আমি টি এর ফাংশন গুলো, টি এর ভ্যারিয়েবল গুলো আমরা এক পাশে নিয়ে আসলাম। এখন এই পাশে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এক্স। তো এখানে আমাদের যেহেতু টি চলে গেছে মাইনাস কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এম, তারপরে ছিল হচ্ছে আমাদের ডেল
ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মানে সেকেন্ড ডেরিভেটিভের সাথে ছিল হচ্ছে সাই অফ এক্স, সেকেন্ড ডেরিভেটিভের সাথে সাই অফ এক্স ছিল। এখন তার সাথে আবার একটা জিনিস এই পাশ থেকে আমাদের আনতে হচ্ছে, কারণ এই পাশে তো আমরা শুধুমাত্র টি এর ফাংশন রাখবো, এই পাশে আমরা এক্স এর ফাংশন রাখবো না, তাহলে এইখানে আমরা আরেকটা সাই অফ এক্স এর ফাংশন ভাগ আকারে আসবে। আচ্ছা, এটা ভাগ আকারে আসলো, এবং এই পাশে কি হবে, এই যে আমাদের পটেনশিয়াল এনার্জি যেটা ছিল সেটার সাথে এফ অফ টি থাকবে, এবং ওই যে সাই অফ এক্স তো এখানেও একটা আছে, প্লাস আমরা ওই পাশ থেকেও একটা সাই অফ এক্স এর ফাংশন নিয়ে আসতেছি। তো আলটিমেটলি এইখানে ওই সাই অফ এক্স এর ফাংশন দুইটা কাটা চলে যাচ্ছে, এটা আর আমাদের লেখা দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল আকারে লিখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা ফার্দার কি লিখতে পারি, এখান থেকে ফার্দার আমরা যেটা লিখতে পারি সাই অফ এক্স ইনটু, আচ্ছা এখানে তো এফ অফ টি কে আমরা ওই পাশে নিয়ে গেছি, এফ অফ টি তো আর এখানে নাই, সেপারেশন অফ ভ্যারিয়েবল মোডে এফ অফ টি আর এই পাশে আমাদের এক্সিস্ট করতেছে না, তাহলে আমরা জাস্ট এখানে এফ ভি লিখতে পারি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমরা এখানে যেটা লিখবো মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম ইন্টু 1 বাই সাই অফ এক্স, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এই সাই অফ এক্স, তারপরে যেটা হচ্ছে ভি অফ এক্স, মানে আমাদের এক্স পজিশনে পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে ভি অফ এক্স হবে। সো ভি অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টোটাল এনার্জিটা আমরা লিখতে পারি এখানে, এখানে আমরা টোটাল এনার্জিটা লিখলাম। তো এখন এই জায়গা থেকে হচ্ছে আমরা ফার্দার কি করব, ফার্দার হচ্ছে যেটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস এম ইনটু হচ্ছে এখানে আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে সেটা, সেকেন্ড ডেরিভেটিভটা আমরা এখানে লিখলাম, আর হচ্ছে এটা যদি আমরা একটা লসাগু আকারে করি সেই হিসাবে এটা করা হচ্ছে, লসাগু আকারে করলে এইখান থেকে জাস্ট এখানে কি হবে, ভি অফ এক্স এর সাথে যেহেতু এটা হর আকারে আছে, এই যে সাই অফ এক্স সেটা হচ্ছে এখানে হর আকারে আছে, তাহলে আমরা এটাকে কি করব, ভি অফ এক্স এর সাথে আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এবং এই সাই অফ এক্সটা নিচে ছিল, তাহলে এই সাই অফ এক্সটা আমরা হচ্ছে এইভাবে লিখবো ই অফ এক্স ইনটু হচ্ছে সাই অফ এক্স, ই অফ এক্স সাই অফ এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। কিভাবে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হলো, মেইন কথা হচ্ছে এখানে কোনো টি এর ফাংশন এক্সিস্ট করে না, সেহেতু হচ্ছে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার। এটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ডেরিভেশনটা ছিল সেটা, আর এখানে হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ডেরিভেশন। সো এইটা হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের ডেরিভেশনের পার্টটুকু মোটামুটি কমপ্লিট হলো। এখন যেটা হচ্ছে আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন জানতে হবে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করার জন্য। কিছু বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, মানে এর আগে যেটা দেখে আসছি সেটা হচ্ছে এই যে ওয়েভ ফাংশন শুড বি সিঙ্গেল ভ্যালুড, তারপরে কন্টিনিউয়াস, নরমালাইজেবল, যেগুলো এর আগে ব্যাখ্যা করছি। যদি সিঙ্গেল ভ্যালু না হয় তাহলে প্রবাবিলিটি একের বেশি হয়ে যাবে, সেটা তো আর আমরা হতে মানে খুবই রিডিকুলাস একটা বিষয় হয়ে যায়। কন্টিনিউয়াস হতে হবে এবং হচ্ছে নরমালাইজেবল হতে হবে, তারপরে হচ্ছে সাই অফ এক্স কন্টিনিউয়াস হতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে। এখন এই জিনিসগুলো জাস্ট একটু দেখার জন্য, মানে কিভাবে জিনিসগুলো আসলে সিঙ্গেল ভ্যালু না, কিভাবে সিঙ্গেল ভ্যালু না, যদি আমরা এইখানে পার্টিকুলারলি এই পজিশনটা দেখি এক্স এর এই কোঅর্ডিনেটে আমরা সাই অফ এক্স এর কতগুলো ভ্যালু পাচ্ছি। ফার্স্ট অফ অল এই একটা ভ্যালু পাচ্ছি, তারপর এইখানে একটা ভ্যালু পাচ্ছি, এইখানে একটা ভ্যালু পাচ্ছি। এই সাই অফ এক্স যখন আমরা হচ্ছে তার প্রবাবিলিটি ফাংশনে যাব, তখন হচ্ছে আমরা তিনটা তার প্রবাবিলিটি পাবো একটা পার্টিকুলার পজিশনে। সো অ্যাজ আ রেজাল্ট সেটা খুবই রিডিকুলাস ফানি একটা জিনিস হবে, সেই জন্য এটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, আর এটা তো সিঙ্গেল ভ্যালু না। তারপরে এই জিনিসটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না, এই যে মাঝখানে ব্রেকডাউন হয়ে গেছে সেটা দেখানো হচ্ছে। তারপরে এইখানে একটা কন্টিনিউয়াস না, একটা পোরশন আসছে, তারপরে মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে গেছে, তারপরে আরেকটা পোরশন আসছে। সো এই জিনিসগুলো জাস্ট দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে আরেকটা ডেরিভেশন অফ আইগেন এনার্জি, সেখান থেকে এটা কিভাবে আসতেছে, কে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এম ই এন ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটা একটা ফর্মুলা থেকে আসে। তো সেখান থেকে হচ্ছে আমরা ই এন এর ফর্মুলাটা লিখতে পারি এইচ কাট স্কোয়ার কে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড অফ এম, আর কে এন এর এই একটা ফর্মুলা আছে, কে হচ্ছে ওয়েভ নাম্বার বলে অনেক সময়, ওয়েভ নাম্বার, সেটা হচ্ছে এন পাই ডিভাইডেড বাই এল। তাহলে আমরা এখানে কে স্কোয়ার এইচ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ডিভাইডেড বাই হচ্ছে জেড এম, এটা কি জেড এম না টু এল, এক্স্যাক্টলি এটা হচ্ছে জেড এম না, এটা মনে হয় 2m হবে। আচ্ছা, n পাই বাই l হোল স্কয়ার, আর এখানে m এর জায়গায় এটা হচ্ছে 2m লিখতেছে, এটা zm লিখতেছে, ঠিক আছে 2m, তারপর হচ্ছে 2m, তারপর 2m। ওকে,
ওকে, তাহলে এখান থেকে আসে হচ্ছে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস m ইনটু l স্কয়ার। তাহলে আমরা এখন ওই যে h কাটের জায়গায় আমরা জানি h কাট কোথা থেকে আসে, h ডিভাইডেড বাই 2 পাই থেকে আসে। তাহলে আমরা এখানে en ইজ ইকুয়াল টু লিখতে পারি n স্কয়ার, তারপরে হচ্ছে h পাই স্কয়ার, তারপরে h কাটের জায়গায় লিখতে পারি h ডিভাইডেড বাই এখানে 2 পাই l স্কয়ার তো থাকলো h স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কয়ার। তাহলে পাই স্কয়ার কাটা যায়, এখান থেকে ফাইনালি লেখা যায় n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 8m ইনটু l স্কয়ার। শেষ, এতটুকুই ছিল। আচ্ছা, এখন যেটা হচ্ছে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। ওকে, আচ্ছা ডিউরেশন কতটুকু হয়েছে অফ করতে পারো। এখানে আমরা একটা চিত্র দেখতেছি, চিত্রতে হচ্ছে তিনটা পোরশন আছে। একটা পোরশন হচ্ছে এই পোরশন থেকে এই পোরশন, আরেকটা পোরশন হচ্ছে এখান থেকে এইখানে, আরেকটা হচ্ছে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত। এটাও ইনফিনিটি পর্যন্ত বড় করা যায়। আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা প্রথমে বলতেছি এই অংশটার মধ্যে পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে জিরো, পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে জিরো, এবং আমরা ইনফাইনাইট একটা পটেনশিয়াল ওয়েল বলতেছি। তার মানে হচ্ছে আমাদের ভ্যালুটা মানে আমাদের পজিশনটা যদি হয় এই জিরো থেকে এদিক থেকে শুরু করে যত দূর পর্যন্ত যাওয়া যায়, আবার এই ভ্যালুটা যদি এর থেকে বড় হয় তখন পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত, তখন পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে ইনফাইনিটি। সেটাই হচ্ছে আমরা এখানে লিখলাম যে যখন জিরো থেকে এক্স এর ভ্যালুটা জিরো থেকে এর ভিতরে থাকবে তখন হচ্ছে সেটা পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে জিরো, এবং যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে ছোট হবে অথবা এবং এক্স থেকে এ থেকে বড় হবে, জিরো থেকে এদিকে যাবে এবং এ থেকে এদিকে যাবে, তখন এই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হবে ইনফাইনিটি। এখন আমরা একটা জিনিস বুঝি, এর কোরেসপন্ডিং সাই অফ এক্স মানে ওয়েভ ফাংশন, এই যে যখন জিরো থেকে মানে মেন কথা হচ্ছে যখন আমরা বলতেছি এক্স এর ভ্যালুটা যদি জিরো থেকে ছোট হয় অর্থাৎ এই পজিশনে থাকে এবং যদি এর থেকে বড় হয় এই পজিশনে থাকে, তখন সাই অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে জিরো, এবং যদি জিরো থেকে মানে এই রিজিয়নের ভিতরে থাকে জিরো থেকে বড় এ থেকে ছোট, তখন এটা শুধুমাত্র সাই অফ এক্স থাকবে। আচ্ছা, এখন এই সাই অফ এক্স কেন হচ্ছে, তার কারণ হচ্ছে একটা ইলেকট্রন ঠিক কোন পজিশনে থাকবে, ইলেকট্রন এরকম একটা পজিশনে থাকবে যেখানকার পটেনশিয়াল এনার্জি একটা পার্টিকুলার লিমিটের ভিতরে থাকে। অর্থাৎ ইলেকট্রন চাইলেই একটা ইনফাইনাইট এনার্জি গেইন করতে পারবে না, তবে ইলেকট্রন একটা ফাইনাইট লেভেল অফ এনার্জি সেটা গেইন করতে পারবে। দ্যাটস ওয়াই যেখানে এই পটেনশিয়াল এনার্জিটা জিরো আছে ঠিক সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি সাই অফ এক্স পাওয়া যাচ্ছে, মানে সাই অফ এক্স এক্সিস্ট করে। তার মানে এখানে আমাদের ইলেকট্রন পাওয়া যদি আমরা করতাম মানে যদি এটা প্রবাবিলিটি ফাংশন বের করি তাহলে আমাদের একটা ভ্যালু পাবো, এবং ভ্যালু পাওয়া মানে কি আলটিমেটলি এই পজিশনটাতে হচ্ছে আমাদের ওই ইলেকট্রনটা থেকে যাবে, ইলেকট্রনটা আমরা পেতে পারবো কোন পজিশনে, এই পজিশন থেকে এই পজিশনের ভিতরে ইলেকট্রন পাওয়া যাবে। কিন্তু এই যে একটা পজিশন আর এই পজিশনের ভিতরে যখন আমাদের পটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, তখন অবশ্যই ইলেকট্রনের পক্ষে ওই ইনফাইনাইট পটেনশিয়াল রিজিয়নের ভিতরে ঢোকাটা পসিবল না, সেহেতু হচ্ছে আমরা এখানে সাই এর ভ্যালুটা জিরো পাচ্ছি। এতটুকু বললাম। তারপরে যেটা আসে সেটা হচ্ছে এখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারি। শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাদের হচ্ছে কোন রিজিয়নে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারবো, শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা কি এই রিজিয়নে লিখতে পারবো শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখানে যেহেতু কোনো ইলেকট্রন নাই তার মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন জিরো, আবার এখানে যেহেতু কোনো ইলেকট্রন নাই তাহলে এখানেও আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখা যাবে না, শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখা যাবে জাস্ট অনলি ফর আ পার্টিকুলার রিজিয়ন, সেটা হচ্ছে জিরো থেকে এই পজিশনের ভিতরে জাস্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন রিজিয়ন জিরো থেকে এক্স মানে এক্স এর ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় এবং এ থেকে ছোট হয় সেটা। আচ্ছা, তো এই জায়গাটায় হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কি দেখতেছি, আমাদের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে, তো সেই শ্রোডিঞ্জার ইকুয়েশন মতে আমরা এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম সেকেন্ড ডেরিভেটিভ অফ সাই অফ এক্স প্লাস 2me ডিভাইডেড বাই h কাট স্কয়ার সাই অফ এক্স, এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো সেইখানে আমাদের একটা ওয়েভ নাম্বার আছে, আমরা একটা ওয়েভ নাম্বারের ফর্মুলা কে এর একটা ফর্মুলা এখান থেকে দেখব, সেটা হচ্ছে √2me ডিভাইডেড বাই h কাট, এটা মুখস্থ একটা ফর্মুলা ওয়েভ নাম্বার।
হ্যাঁ, যেটা হচ্ছে 2me √2me ডিভাইডেড বাই h কাট। এখন এই যে আমাদের k এর মানটা আছে, সেই k এর মানটা থেকে আমরা এই জায়গাটায় k এর মানটা যদি স্কোয়ার করে দেই, k কে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আসে হচ্ছে 2me ডিভাইডেড বাই h কাট স্কোয়ার। আচ্ছা, এখন এই জায়গায় আমরা দেখলাম কি সারপ্রাইজিংলি 2me ডিভাইডেড বাই h কাট স্কোয়ারই আছে, তাহলে সেই জায়গায় আমরা ওয়েভ নাম্বার স্কোয়ার এই ফর্মুলাটা লিখতে পারলাম, জাস্ট এতটুকুই। আচ্ছা, এখন এইটা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি আমরা কোনো সলিউশন না করি তাহলে আমরা ভ্যালুগুলো পাচ্ছি না। এখন আমাদের এই সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের দিকে যেতে হবে। এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি রকমের হয় সেটা জেনারেল সলিউশনটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে psi of x সমান সমান a into e to the power jkx plus b into e to the power minus jkx। এটা হচ্ছে জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা জেনারেল সলিউশন। এটা হচ্ছে আমাদের মনে হয় 1-2 তে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ম্যাথমেটিক্স কোর্স ছিল ওই কোর্সে এই টপিকটা ছিল, যে এটা যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা, সেই সলিউশনটা কি রকমের হয়। আচ্ছা, এখন আমাদের মেইনলি বের করতে হবে কি, মেইনলি বের করতে হবে আমাদের এই যে একটা কনস্ট্যান্ট আর এই একটা কনস্ট্যান্ট a আর b এর ভ্যালু। এখন এই a আর b এর ভ্যালুটা বের করার জন্য আমরা কিছু বাউন্ডারি কন্ডিশনের সলিউশন মানে হেল্প নিব। বাউন্ডারি কন্ডিশন গুলো কি? প্রথম বাউন্ডারি কন্ডিশন, x এর ভ্যালু যখন 0। আচ্ছা, x এর ভ্যালু কখন 0 হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু এখানে পার্টিকুলারলি একটা কথা বারবার বলতেছি, x এর ভ্যালুটা 0 থেকে বড়, a থেকে ছোট, কোনোভাবে 0 সমান না, এর সমান হতে পারবে না। তার কারণ কি? এইখানে আমাদের এনার্জি ইনফাইনাইট, এখানে আমাদের এনার্জি ইনফাইনাইট, এইখানে আমাদের এনার্জিটা হচ্ছে 0। এবং এটা ঠিক কখন 0, কখন এটা 0 হচ্ছে এবং কখন এটা আলটিমেটলি হচ্ছে, ঠিক যখন হচ্ছে এই 0 ক্রস করতেছে ঠিক তখনই এটার পটেনশিয়াল, এই অঞ্চলটার পটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে 0। আবার ঠিক যখন এটা a ক্রস করে যাচ্ছে বা a কে টাচ করতেছে, এই যে বাউন্ডারি, এইখানেই হচ্ছে সেটার এনার্জি আবার হয়ে যাচ্ছে কি ইনফাইনিটি হয়ে যাচ্ছে পটেনশিয়াল এনার্জি। এইটাই আমাদের বাউন্ডারি কন্ডিশন। তো প্রথম বাউন্ডারি কন্ডিশনে আমরা দেখতেছি x এর ভ্যালুটা যখন 0, x এর ভ্যালুটা পার্টিকুলারলি যখন 0, তখন আমাদের পটেনশিয়াল এনার্জি কত? পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ইনফাইনিটি। যখনই সেটা 0 ক্রস করে ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ এই যে একটা ওয়েল বা একটা পুকুর টাইপের দেখা যাচ্ছে, পুকুরের ভিতরে প্রবেশ করবে, তখনই হচ্ছে সেটার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ফাইনাইট একটা ভ্যালু আসবে বা 0 হয়ে যাবে। এর আগে সেটার ভ্যালুটা কত ছিল? 0 ছিল না। x = 0 থেকে হচ্ছে x = যখন 0 তখন হচ্ছে সেটা 0, যেটা ভুল বলছি, x = 0 থেকে সেটা 0 হতে শুরু করবে, x = 0 থেকে 0 হতে শুরু করবে, আরে কি লিখতেছি, x = 0 থেকে 0 হতে শুরু করবে এবং a পর্যন্ত সেটা 0 থাকবে। এরপরে এর আগে হচ্ছে সেটা ইনফাইনিটি ছিল, এরপরেও হচ্ছে সেটা ইনফাইনিটি হবে। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন যেহেতু হচ্ছে x = 0 বসালে সেই সময় হচ্ছে psi এর ভ্যালুটা আসে 0, মানে হচ্ছে psi এর ভ্যালুটা যেহেতু 0, মানে মেইন কথা হচ্ছে যে x = যখন 0 বলতেছি তখন সেখানে পটেনশিয়াল এনার্জিটা কত? তখন সেখানে পটেনশিয়াল এনার্জিটা যদি আমাদের ইনফিনিটি হয় তাহলে psi কত হবে? psi এর ভ্যালুটা হচ্ছে তখন 0 হওয়ার কারণে, পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হওয়ার কারণে psi এর ভ্যালুটা হয়ে যাবে 0, কারণ ইনফিনিটি লেভেলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। জিনিসটা একটু আনক্লিয়ার হয়ে গেল, একটু ক্লিয়ার করে বলি। ফাইনালি জিনিসটা হচ্ছে যখন পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি এবং পটেনশিয়াল এনার্জি 0, দুইটা কেস, 0-তে সেখানে ইলেকট্রন থাকবে এবং যখন ইনফিনিটি সেখানে ইলেকট্রন থাকবে না, এবং যখন ইলেকট্রন থাকবে না তখন হচ্ছে psi এর ভ্যালুটা কত হবে? তখন psi এর ভ্যালুটা 0 হবে, এবং হচ্ছে যখন থাকবে তখন psi এর একটা ভ্যালু থাকবে। তো এখানে x = 0 যে পজিশনটার কথা বলতেছি, x = a যে পজিশনটার কথা বলতেছি, এই দুইটাই তো আমাদের এখানে বাউন্ডারি, মানে এই পুকুরটার বাউন্ডারি কোনটা? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে a। তার মানে এই দুইটা পজিশনে হচ্ছে আমাদের psi এর ভ্যালু 0 হবে, এবং এই দুই পজিশন থেকে আমি যত ডানে যাই অথবা যত বামে আসি ততই আমাদের হচ্ছে psi এর ভ্যালু 0ই থাকবে, কিন্তু এই দুইটার মাঝখানে যে অংশ সেখানে আমাদের psi এর ভ্যালু এক্সিস্ট করবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি x = 0 ধরে psi এর ভ্যালু যখন আমরা হচ্ছে 0 পাচ্ছি, তখন হচ্ছে আমরা এই psi এর ভ্যালুটা 0 পাচ্ছি। এখন আমাদের জেনারেল সলিউশনে যে ইকুয়েশনটা লিখছিলাম সেখানে x = 0 বসালাম,
সাই অফ 0 সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার তখন 0 আসে, এই যে এই পজিশন থেকে ই টু দি পাওয়ার 0 আসে, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার 0 আসে। এখন ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 আসে। তো সেখান থেকে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি সাই অফ 0 ইজ ইকুয়াল টু a প্লাস বি। মেন কথা হচ্ছে a ইন্টু ই টু দি পাওয়ার 0 প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার 0 আসে, সেখান থেকে হচ্ছে আমরা a প্লাস বি লিখলাম আর সমান সমান 0 লেখা যায়। তো এই ইকুয়েশনটা লিখলাম, সেখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করলাম a ইজ ইকুয়াল টু মাইনাস বি। আচ্ছা, এখন আমরা ইকুয়েশন 3 যেটা ইকুয়েশন 3 থেকে একটু ফার্দার লেখার চেষ্টা করি কিভাবে কি আসা যায়। a ইন্টু ই টু দি পাওয়ার জে কে এক্স, বি এর জায়গায় আমরা মাইনাস বি লিখবো, বি এর জায়গায় মাইনাস এ লিখবো। এই যে এখান থেকে আমরা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখতে পারি। তো বি এর জায়গায় মাইনাস এ লিখলাম a ইন্টু ই টু দি পাওয়ার। আচ্ছা, তো দুই পজিশন থেকে আমরা a কমন নিলাম, যখন ভিতরে কি থাকে ই টু দি পাওয়ার জে কে এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স, এই জায়গাটা কিভাবে ভাঙা যায়? ই টু দি পাওয়ার আই থেটা একটা, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা পাইছি এখানে। ই টু দি পাওয়ার আই থেটা মানে হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা, এবং ই টু দি পাওয়ার মাইনাস আই থেটাকে ভাঙলে লেখা যায় কস থেটা মাইনাস আই সাইন থেটা। ঠিক আছে, এই দুইটা পজিশন আমরা লিখতে পারি। তো এই জায়গায় যেটা হচ্ছে এখানে আমরা সেই জিনিসটাই লিখলাম ই টু দি পাওয়ার আই থেটা, এখানে হচ্ছে বেসিক্যালি থেটা, যেটা থেটার জায়গায় হচ্ছে এখানে কে এক্স আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে cos kx প্লাস j sin kx, তারপরে হচ্ছে এখানে মাইনাস ছিল সামনে, তো মাইনাসের কারণে এখানে হচ্ছে সামনে একটা মাইনাস আছে, এবং এই যে ভিতরে যে মাইনাসটা ছিল সেটা মাইনাস। তাহলে এই জায়গাটা কি কারণে প্লাস আসছে সেটা বুঝতে পারার কথা, যেহেতু এখানে মাইনাস, তারপরে মাইনাসের ভিতরে হচ্ছে আমাদের cos থিটা মাইনাস i sin থিটা আছে। তো সেখান থেকে লিখলাম হচ্ছে মাইনাস cos থিটা প্লাস i sin থিটা। আর এখানে থেটার জায়গায় কে আছে? থেটার জায়গায় হচ্ছে কে এক্স আছে। ঠিক আছে, জাস্ট এতটুকুই, এখানে হচ্ছে থেটার জায়গায় কে এক্স আছে, এতটুকুই লেখা হয়েছে। আচ্ছা, তো ফার্দার এর পরের লাইনে কি আসে? এর পরের লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কে cos কে এক্স কাটা চলে যায়, আর বাকি থাকে কে a ইন্টু মানে জে টু এ সাইন কে এক্স, আমাদের একটা কনস্ট্যান্ট থেকে যায়। আচ্ছা, এখন আমরা সেকেন্ড আর একটা বাউন্ডারি কন্ডিশনে যাব। সেকেন্ড আর একটা বাউন্ডারি কন্ডিশনটা কি কন্ডিশন ছিল? আমাদের একটা বাউন্ডারি তো অলরেডি আমরা সলভ করছি, একটা বাউন্ডারি কন্ডিশন অলরেডি, মানে এই বাউন্ডারিটা অলরেডি নেওয়া হয়েছে। এখন এই বাউন্ডারিতে আবার আমরা কাউন্ট করি না। এই বাউন্ডারিতে কি থাকে? এই বাউন্ডারিতে যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গাটাও ইনফাইনাইট পটেনশিয়াল, এখানেও পটেনশিয়াল এনার্জিটা যেহেতু ইনফাইনাইটি, তো এখানে পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটি থাকার কারণে এখানেও সাই এর ভ্যালুটা জিরোই হবে। যদি সাই অফ এ বলি তাহলে সেটার ভ্যালুটা জিরোই হবে, কারণ এখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তো হচ্ছে আমরা সেকেন্ডের এখানে হচ্ছে সাই অফ এক্স, সাই অফ এ যদি ধরি তাহলে হচ্ছে এখানে আলটিমেটলি এক্স এর জায়গায় জাস্ট এ বসবে, x is equal to a বসাচ্ছি, x is equal to a বসালে পরে সেখানে হচ্ছে আমরা 0 পাবো। এখন যদি 0 পাই তাহলে হচ্ছে এখান থেকে কি লিখতে পারি? sin of k a সমান সমান 0, আর j2a তখন হচ্ছে 0 দিয়ে কাটা চলে যাচ্ছে। তো sin of k a সমান সমান 0। এখন sin এর ভ্যালু কখন 0 হয়? যখন sin n পাই 0 হয়। সাইনের ভ্যালুটা, সাইনের যখন n পাই থাকে তখন হচ্ছে সাইনের ভ্যালুটা 0 হয়, জেনারেল সলিউশন। তো সেখান থেকে হচ্ছে উভয় পক্ষে সাইন ইনভার্স নিলাম, সাইন ইনভার্স নিয়ে এখানে থাকে হচ্ছে k a is equal to n পাই, এবং লাস্টলি হচ্ছে আমরা k is equal to n পাই ডিভাইডেড বাই a নামে একটা ফাংশন পাচ্ছি। আচ্ছা, এখন n এখানে কে, n হচ্ছে এখানে কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ভালো কথা। এখন লাস্টলি হচ্ছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আইগেন ফাংশনটা কিভাবে পাচ্ছি সেটা হচ্ছে j2a sin j2a sin k a ছিল আমাদের ওইখানে, তাই না? ছিল হচ্ছে j2a sin k of a। তো সেইখান থেকে হচ্ছে আমরা লাস্টলি লিখলাম sin n পাই x বাই a। বেসিক্যালি এটা মনে হয় এই ফাংশনটা, এই যে 4 নাম্বার যে ফাংশনটা ছিল সেই 4 নাম্বার ফাংশনে হচ্ছে আমরা k এর ভ্যালুটা বসাচ্ছি, জাস্ট n পাই x বাই a। আচ্ছা, তো যেটা হচ্ছে ফর ইচ n, মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার জন্য সেখানে অবশ্যই একটা স্পেশাল ওয়েভ ফাংশন আছে যেটাকে আইগেন ফাংশন বলতেছি, কারণ x এর মানে n এর যে ভ্যালুটা, n তো পূর্ণ সংখ্যা, সেটা তো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে ওয়েভ ফাংশনের একটা স্পেসিফিক ভ্যালু আছে। যেই এই যে একটা ফাংশন আসতেছে প্রত্যেকটা n এর ভ্যালুর জন্য, সেটাকে আমরা আইগেন ফাংশন বলতেছি। এই যে আইগেন ফাংশন সেটা আইডেন্টিফাই করে হচ্ছে পসিবল স্টেট ফর অ্যান ইলেকট্রন। আচ্ছা, আজান দেয়, এটা অফ করে আরেকটা ফাংশনের ভিতরে আমাদের একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে a, এই a এর ভ্যালুটা আমাদের ফাইনালি বের করতে হবে। মেইন কথা হচ্ছে এই a এর ভ্যালুটাই বের করার জন্য। আচ্ছা, এই যে a এর ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, সেই a এর ভ্যালুটা ডিটারমিনেশন ভ্যালু অফ a,
দ্য ইলেকট্রন ইজ কনফাইন্ড উইদিন দ্য রিজিয়ন অফ 0 থেকে a। আচ্ছা, ইলেকট্রনটা কোন রিজিয়নের ভিতরে ইলেকট্রনটা ছিল? 0 থেকে এর ভ্যালুর ভিতরে, অর্থাৎ এই অংশটার ভিতরে ইলেকট্রনটা বন্দি ছিল, কনফাইন্ড ছিল। তো আমরা ওই রিজিয়নটাই ধরে আমরা এখন ফার্দার যাব। এখন আমরা যে নরমালাইজেশন কন্ডিশনের কথাটা এতক্ষণ যাবত বলে আসছি, সেই নরমালাইজেশন কন্ডিশনটা হচ্ছে ইলেকট্রন যেই রিজিয়নের ভিতরে থাকবে, সেই যে রিজিয়ন, অর্থাৎ ধরলাম 0 থেকে a রিজিয়নের ভিতরে ইলেকট্রন আছে, এই যে রিজিয়নটা, এই রিজিয়নের ভিতরে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন আছে, সেই ওয়েভ ফাংশনটাকে যদি আমরা এইভাবে মডুলাস বের করি এবং সেটাকে যদি ইন্টিগ্রাল করা হয়, মডুলাস বের করে ইন্টিগ্রাল করা হবে, তারপরে হচ্ছে সেটার ভ্যালু আসবে 1। এবং এইটাই হচ্ছে আমাদের নরমালাইজেশন কন্ডিশন। অর্থাৎ এতক্ষণ যাবো যে নরমালাইজেশন কন্ডিশনের কথা সেই শুরু থেকে বলা হচ্ছে, সেই নরমালাইজেশন কন্ডিশন হচ্ছে এটা। সো এখন আমরা ওই নরমালাইজেশন কন্ডিশনে যাব। তো এখানে সাই এক্স এর যে ফাংশনটা, সেটা তো আমরা অলরেডি এখানে লিখে আসছি, j2a sin n pi x by a। তো সেটা লিখলাম j2a sin n pi x by a। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইন্টিগ্রেশন না করে ফার্স্টে আমাদের এখানে এই ইটা করতে হবে, আমাদের স্কোয়ারটা করতে হবে। স্কোয়ার করলে জিনিসটা কেমন হয়, এখানে j2a এটা আলাদাভাবে স্কোয়ার হবে। তাহলে j স্কোয়ার মানে কত? j স্কোয়ার মানে -1, তাহলে -1 আর ওইখানে হচ্ছে 4a স্কোয়ার, তাহলে আসে হচ্ছে -4a স্কোয়ার, -4a স্কোয়ার আসে। তো এইখানে আমরা যেটা হচ্ছে -4a স্কোয়ার আর ওইখানে হচ্ছে সাইন স্কোয়ার লেখা হচ্ছে। আচ্ছা, সাইন স্কোয়ার যখন আমরা লিখলাম, সাইন স্কোয়ার a লিখলাম, তো সাইন স্কোয়ার a এর সামনে 2 দিয়ে গুণ করলাম এবং নিচে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আলটিমেটলি সেম থাকলো। জাস্ট এই যে এখানে 2 দিয়ে ভাগ করা হলো, এখানে 2 দিয়ে গুণ করা হলো, যাতে কোনো চেঞ্জ না আসে। এই জিনিসটা কেন করা হচ্ছে? একটা ফর্মুলায় আনার জন্য, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার a সমান সমান আমরা লিখতে পারি 1 minus cos 2a, সেই ইকুয়েশনে আনার জন্য 1 minus cos 2a সেখানে আনার জন্য। সো আমাদের এখানে যেটা হচ্ছে 4a স্কোয়ার, যেহেতু এখানে সামনে মডুলাস চিহ্ন ছিল, মডুলাসের জন্য মাইনাসটা চলে গেল, তাহলে হচ্ছে এখানে 1 minus cos 2 into a সেটা আমরা আনলাম। তারপরে হচ্ছে এইখানে যেহেতু 2 ছিল, আর এখানে আমাদের যেটা ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে a তো এখানে কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে সামনে বের করে নিয়ে আসলাম। এরপরে ভিতরে যেটা থাকে সেটা এখন আমরা নরমালি আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি তখন হচ্ছে 1 ইন্টিগ্রেশন করলে, তো 1 dx করলে সেখান থেকে x আসে, x লিখলাম। তারপরে হচ্ছে cos কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? sin আসবে। তো এখানে cos কে ইন্টিগ্রেশন করলাম, sin আসলো। তারপরে এই পোরশনটাকে তো আমরা x ধরলাম, কিন্তু এটা তো x না, তাহলে সেটাকে আবার x এর সাপেক্ষে আরেকবার করে আরেকটা প্রসেস করে তারপরে সেটাকে নিচের দিকে আনলাম। ওকে, নরমাল। এখন কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন ইন্টিগ্রেশন কমপ্লিট করার পরে এখন আমাদের ভ্যালু পুট করতে হবে। ওই যে আমাদের যেটা রেঞ্জ ছিল, লোয়ার লিমিট এবং আপার লিমিট, ওই লোয়ার লিমিট আপার লিমিটটা আমরা বসালাম। এক্স এর একটা লোয়ার লিমিট 0, আপার লিমিট a, এখানেও লোয়ার লিমিট 0, আপার লিমিট a। তো এই ভ্যালুগুলো কোথায় বসবে? এক্স এর জায়গায় বসবে। তো এখন আমরা এখানে এক্স এর জায়গায় যদি a আর 0 বসাই, a - 0, তারপরে এখানে যেটা হচ্ছে 2, এই জায়গাটা একটু ভেঙে দেখাই, n পাই x বাই a। এখন প্রথমে যদি আমি এখানে a বসাই, তখন a কাটা চলে যায়, 2n পাই থাকে, a কাটা চলে গিয়ে এখানে হচ্ছে 2n পাই থাকলো। ঠিক আছে, এখানে জাস্ট 2n পাই থাকে। মাইনাস হচ্ছে যখন আমরা 0 বসাবো তখন তো sin 0 হয়ে যায়, তখন হচ্ছে sin 0 হয়ে গেল, sin 0 এর ভ্যালুটা তো 0ই থাকে, sin 0। এবং নিচে তো কোনো x নাই, নিচে আমাদের কোনো এই a আর 0 এর ভ্যালুটা বসানো লাগতেছে না। আচ্ছা, ওই পাশে আমাদের a 1 ছিল, 1ই থাকলো। তো এই জায়গা থেকে আমরা কি জানি? আমাদের sin 2 পাই, sin 2n পাই এর ভ্যালু যা, আবার হচ্ছে sin 0 এর ভ্যালু তাই, সেটা হচ্ছে 0। 0 ডিভাইডেড বাই সামথিং, 0 ডিভাইডেড বাই সামথিং এর ভ্যালু কত আসে? 0 আসে। তাহলে আলটিমেটলি এই যে মাইনাসের পরে যে অংশটা থাকে, এই অংশটা আমাদের প্রয়োজন পড়তেছে না, এই অংশটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি থাকো কত? 2a স্কোয়ার ইন্টু a, জাস্ট এতটুকুই। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু যেটা সেটা বের করতে পারি 1/√2a। তাহলে আমরা ফার্দার মানে একদম লাস্টলি হচ্ছে আমরা এইটা একটা ইকুয়েশনে আসলাম। This solution represents the electron in the infinite potential well and standing wave solution. অর্থাৎ এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডিং মানে আমাদের যে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের যে ফাংশন, সেই ফাংশনটার সলিউশন এবং হচ্ছে ডেরিভেশন, সেটা ঠিক এই প্রসেসে আসতে হচ্ছে। ওকে, একটু লেন্দি প্রসেস, বাট আলটিমেটলি একটু বুঝে বুঝে সামনে এগোলে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্সের কিছু বেসিক ইকুয়েশন আর হচ্ছে 2টা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলেই মোটামুটি এটা